গল্পের কেন্দ্রে আছে অরিন্দাম সেন, বয়স ৩৪, প্রজেক্ট ইঞ্জিনিয়ার। সবাই চেনে খুব ডিসিপ্লিনড, নিয়ম মেনে চলা লোক হিসাবে। খুব গোছানো আর কি। একদম। কিন্তু আজ রাতে তার সেই চেনা ইমেজটা নেই। হাত কাঁপছে, হাতে একটা সিল করা খাম। খামের ওপর লেখাটাও বেশ গুরুত্বপূর্ণ, গোপনীয় টেন্ডার ডকুমেন্টস। আর ব্যাপারটা হলো, তার তো সেখানে থাকারই কথা নয়, ওই রাতে ওই সাইটে। কেন নয়? ওই সময় ওখানে তো কাজ চলার কথা না। না, কিন্তু সেদিন সন্ধ্যায় তার ম্যানেজার মিস্টার বসু তাকে ডেকেছিলেন, খুব জরুরি তলব। কি বলেছিলেন বসু? বলেছিলেন, ড্রয়িংগুলো সাবধানে রেখো অরিন্দম। কালকে টেন্ডারটা খুব ইম্পর্ট্যান্ট, আমাদের কোম্পানিকে বাঁচাতেও পারে, ডুবাতেও পারে। বিশাল দায়িত্ব অরিন্দমের কাঁধে, কোম্পানির ভাগ্য নির্ভর করছে। ঠিক। আর এই দায়িত্বের বোঝা নিয়েই তার ওই পরিত্যক্ত সাইটে যাওয়া, যদিও ঠিক তখনই নয়। তাহলে কেন গেল সে ওখানে? শুধু দায়িত্ববোধ থেকে? না, ঠিক তা নয়। এখানেই আসল মোচড়টা। অরিন্দমের কৌতূহল হল, হয়তো বসুর ব্যবহারে কিছু সন্দেহজনক ছিল। আচ্ছা। সে খামটা খুলেই ফেলল। ভেতরে তো এমইপি ব্লুপ্রিন্ট ছিলই, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, প্লাম্বিংয়ের নকশা। কিন্তু সাথে ছিল আর একটা জিনিস, একটা ছোট্ট ফাঁজ করা চিরকুট। চিরকুট? তাতে কি লেখা? লেখা ছিল, যদি বসুর আসল সত্যি জানতে চাও, রাত 11:30টায় সাইটে এসো। বাবা, এইবার অরিন্দমের সেই নিয়মনিষ্ঠ ইমেজটার সাথে দ্বন্দ্ব শুরু হলো। কৌতূহল বনাম শৃঙ্খলা। ঠিক। একজন মানুষ যে সবসময় নিয়ম মেনেছে, সে এখন একটা বেনামি চিরকুটের ডাকে সাড়া দেবে কিনা। কিন্তু কৌতূহল এমনই জিনিস, তাই না? বিশেষ করে যখন নিজের বসকে নিয়ে সন্দেহ দানা বাঁধে। আর সেটাই হলো। অরিন্দম গেল সেই সাইটে। রাত 11:30। সেখানে পৌঁছে কি দেখল গেটটা আধ খোলা, যেন কেউ তার জন্য অপেক্ষাই করছিল। আর বেসমেন্ট থেকে একটা জেনারেটরের হালকা আওয়াজ আসছে। সিঁড়ি দিয়ে নামার সময় নাকে এলো রঙের গন্ধ, ভেজা সিমেন্টের গন্ধ। পরিবেশটা ক্রমশ আরও রহস্যময় হয়ে উঠছে, গা ছমছমে ব্যাপার। ঠিক। নামতে নামতেই হঠাৎ মুখে এসে পড়ল টর্চের জোর আলো। চোখ ধাঁধিয়ে গেল। কেউ ছিল সেখানে? হ্যাঁ, অন্ধকার থেকে একজন বলে উঠল, এরা খুঁজছিলে। গলায় কেমন যেন বিদ্রুপের সুর। কে সে? আলোটা সরতেই অরিন্দম দেখল ঋত্বিক, প্রতিযোগী কোম্পানির এস্টিমেটর। কম্পিটিটর? কিন্তু সে ওখানে কেন? শুধু তাই নয়, অরিন্দম আরও জানতে পারল, এই ঋত্বিক আসলে তার বস মিস্টার বসুর প্রাক্তন বিজনেস পার্টনার। ও, তাহলে তো ব্যাপারটা আরও অনেক গভীর। শুধু কর্পোরেট রাইভালারি নয়, পুরনো কোনো হিসেবও আছে। একদম। ঋত্বিকের মুখে একটা বাঁকা হাসি। কি বলল সে? সে বলল, তোমার ওই সাধু বস মিস্টার বসু মাসখানেক ধরে টেন্ডারের সব ডেটা আমার কাছে বেচে দিচ্ছে। কি সাংঘাতিক! তোমার করা ডিজাইন সব মোটা টাকায় বিক্রি করছে। অরিন্দমের তো মাথায় হাত পড়ার জোগাড়, নিজের বস। ঋত্বিক থামেনি। সে আরও যোগ করল, কিন্তু লোকটা একটা ভুল করে ফেলেছে, আমার সাথেও বেইমানি করেছে। তার বসু ঋত্বিককেও ঠকিয়েছে বা ঠকাতে চেয়েছে? মনে হচ্ছে তাই। অরিন্দম যখন এইসব শুনে একেবারে কিছু বুঝে ওঠার আগেই কি হলো? বেসমেন্টের অন্য দিক থেকে ধপাস করে ভারী কিছু পড়ার শব্দ, আর সাথে সাথেই সব আলো গন। আলো নিভে গেল, পুরো অন্ধকার। হ্যাঁ, নিকষ কালো অন্ধকার। শুধু জেনারেটরের ভোঁ ভোঁ আওয়াজ। তারপর কোনো মতে এমার্জেন্সি লাইট জ্বলল। আর তখন দেখল ভয়ঙ্কর দৃশ্য। ঋত্বিক মাটিতে পড়ে আছে, মুখ থুবড়ে, অচেতন। হ্যাঁ, আর তার পাশেই একটা লোহার রেঞ্চ পড়ে আছে, তাতে অরিন্দমের আঙ্গুলের ছাপ। সর্বনাশ! এটা তো পরিষ্কার ফাঁদ। ঠিক সেই মুহূর্তে বাইরে পুলিশের সাইরেনের আওয়াজটা ক্রমশ এগিয়ে আসছে। পুরো সাজানো ঘটনা, অরিন্দমকে ফাঁসানোর জন্য নিখুঁত পরিকল্পনা। কয়েক ঘন্টা পর লালবাজারের ইন্টারোগেশন রুম। অরিন্দম বিধ্বস্ত। স্বাভাবিক, ওর জায়গায় যে কেউ থাকত। ইন্সপেক্টর রায়চৌধুরী একটা ফাইল এগিয়ে দিলেন। অরিন্দম খুলল। ভেতরে কয়েকটা ছবি। কিসের ছবি? মিস্টার বসুল গোপনে ঋত্বিকের সাথে দেখা করার ছবি, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে তোলা। তার ঋত্বিক সত্যি কথাই বলেছিল, বসু সত্যি ডেটা লিক করছিল। হ্যাঁ। ইন্সপেক্টর তখন বললেন, ছবিগুলো দেখলেন তো মিস্টার সেন, যোগাযোগটা পুরনো। তারপর ইন্সপেক্টর বললেন, আসল খেলাটা আপনি ধরতে পারেননি, আপনাকে তো শুধু বলির পাঠা বানানো হয়েছে। এটাই তাহলে আসল সত্যি? ইন্সপেক্টর আরও বললেন, মিস্টার বসু নিজেই আজ রাতে থানায় ফোন করে এই ঘটনার খবর দেন।
বসু নিজেই খবর দিয়েছে? হ্যাঁ, ইন্সপেক্টরের কথায় তার প্ল্যান ছিল দুটো ঋত্বিককে সরিয়ে দেওয়া আর আপনাকে সেই দায়ে ফাঁসিয়ে দেওয়া। এক ঢিলে দুই পাখি। অবিশ্বাস্য। নিজের প্রাক্তন পার্টনার আর নিজের বিশ্বস্ত এমপ্লয়ি দুজনকেই শেষ করে দেওয়ার প্ল্যান। কি ভয়ানক ঠান্ডা মাথার লোক। অরিন্দম তখন ছবিগুলোর দিকে তাকিয়ে আছে। ইন্সপেক্টরের কথাগুলো শুনছে। ওর কাছে সব পরিষ্কার। কি পরিষ্কার হলো? ওই ব্লু প্রিন্টগুলো, ওগুলো আসলে কোনো গুরুত্বপূর্ণ নকশা ছিল না। ওগুলো ছিল টোপ। টোপ? কিসের টোপ? ঋত্বিককে ওই রাতে সাইটে আনা টোপ, আর অরিন্দমকে সেখানে হাজির রেখে ফাঁসানোর জন্য একটা নিখুঁত প্লট। তার মানে ব্লুপ্রিন্টগুলো ছিল একটা ফাঁদের নকশা, নির্মাণের নয়, ধ্বংসের। ঠিক তাই। যা আপাত দৃষ্টিতে খুব নিরীহ কাজের জিনিস, সেটাই হয়ে উঠল একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের অস্ত্র। কর্পোরেট দুনিয়ার অন্ধকার দিকটা একেবারে চোখের সামনে চলে এলো। বিশ্বাস, আনুগত্য, এগুলোর কোনো দামই নেই কারো কারো কাছে। অরিন্দমের একটা সামান্য কৌতূহল, বসকে নিয়ে একটা আবছা সন্দেহ আর একটা চিরকূট তাকে কোথায় এনে ফেলল। সে সত্য জানতে চেয়েছিল। কিন্তু সত্য জানতে গিয়ে নিজেই সবচেয়ে বড় মিথ্যার শিকার হল। পরিস্থিতি কিভাবে এত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, এটাও ভাবার মতো। অরিন্দম তো বুঝতেই পারেনি যে সে প্রথম থেকেই একটা সাজানো নাটকের অংশ। হ্যাঁ, পুরো ঘটনাটা যদি এক জায়গায় করি, অরিন্দম একজন সৎ ইঞ্জিনিয়ার, বসুর দেওয়া দায়িত্ব আর একটা রহস্যময় চিরকুটের সূত্র ধরে এক পরিত্যক্ত সাইটে যায়। সেখানে সে জানতে পারে তার বস দুর্নীতিগ্রস্ত এবং বিশ্বাসঘাতক। কিন্তু সত্য জানার মুহূর্তেই তাকে পরিকল্পিতভাবে এক আক্রমণের ঘটনায় ফাঁসিয়ে দেওয়া হয়। আর পুলিশ এসে তাকেই গ্রেফতার করে। পরে জানা যায় মূল ষড়যন্ত্রকারী তারই বস, যে দুজনকেই সরাতে চেয়েছিল। এই গল্পের মূল দ্বন্দ্বটা তাহলে কি শুধু অরিন্দম বনাম বসু? না, আমার মনে হয় দ্বন্দ্বটা আরও বড়। এটা একজন সাধারণ নীতিবান মানুষের সাথে একটা ক্ষমতাবান, দুর্নীতিপরায়ণ ব্যবস্থার লড়াই। কিভাবে একজন মানুষ বিশ্বস্ত বস আর পুরনো শত্রুর খেলার মাঝে পড়ে অপরাধী হয়ে গেল। হ্যাঁ, আর কিভাবে খুব সাধারণ জিনিস যেমন এই ব্লুপ্রিন্টগুলো একটা গভীর ষড়যন্ত্রের অংশ হয়ে উঠতে পারে। সে একটা বড় খেলার গুটি মাত্র। তখন তার সামনে কি পথ খোলা থাকে? হ্যাঁ, সে কি হাল ছেড়ে দেবে, পরিস্থিতির শিকার হয়েই থেকে যাবে, নাকি রুখে দাঁড়াবে? মানে এই চরম বিশ্বাসঘাতকতা জানার পর একজন মানুষ কি করে? তার ভেতরের কোন সত্তাটা জেগে ওঠে? ঠিক, সে কি ভেঙে পড়ে, নাকি নতুন শক্তি খুঁজে পায়, পরাজিত হয়, নাকি যোদ্ধা হয়ে ওঠে? এটা সত্যি একটা গভীর প্রশ্ন। যখন বিশ্বাসের ভিতটাই কেঁপে যায়, তখন নিজেকে টিকিয়ে রাখা, নিজের সম্মান বাঁচানো খুব কঠিন লড়াই। একদম। পায়ের তলার মাটি যখন সরে যায়, তখন নিজের পথটা আবার খুঁজে পাওয়া, এই লড়াইটা নিয়ে হয়তো ভাবা উচিত। আজকের মতো এখানেই শেষ করি। হ্যাঁ, এই প্রশ্নটা শ্রোতাদের জন্য থাকল ভাবার মতো একটা বিষয়।